করোনা মোকাবিলায় টিকা সত্ত্ব সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে জো বাইডেনের কোভিড সামিটে প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে জরুরি এনআইডি দেওয়ার সিদ্ধান্ত, ক্রাশ প্রোগ্রাম চালু করবে ইসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন ভিডিও ফাঁসে সাইবার বুলিং এর শিকার অনেকে, নিয়ন্ত্রণের সুযোগ নেই বিটিআরসি বলছে। সাগর ও নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, স্বস্তি ফিরেছে জেলেদের, দামও সাধারণের নাগালে। এবং রোহিঙ্গাদের জন্য নতুন করে $18 কোটি সহায়তা ঘোষণা, যুক্তরাষ্ট্রের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় হবে। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনা টিকাকে বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 সামিটে ধারণকৃত বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সক্ষমতা রয়েছে এমন উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোয় টিকার স্থানীয় উৎপাদনের সুযোগ দেওয়া উচিত বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, 14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের জনগণকে 35 মিলিয়নের বেশি টিকা দেওয়া হয়েছে। 2022 সালের আগস্ট মাসের মধ্যে দেশের জনসংখ্যার 80% লোককে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগ পর্যন্ত প্রতি মাসে 20 বিলিয়ন মানুষকে টিকা দেওয়ার কাজ চলছে। বাংলাদেশ সরকার করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য 3টি ধাপ মেনে চলছে। We have allocated $15.5 billion stimulus packages. এ পর্যন্ত $15.5 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ বরাদ্দ করেছি। 14 সেপ্টেম্বর পর্যন্ত 35.4 মিলিয়নের বেশি টিকা দেয়া হয়েছে। আগামী বছরের আগস্ট মাসের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রতি মাসে 20 বিলিয়ন মানুষকে টিকা দেয়া হবে। টিকা সার্বজনীন করতে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ দেয়া উচিত। 80% of our population is vaccinated by August. শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে জরুরি ভিত্তিতে এনআইডি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের এনআইডি করে দেওয়া হবে। হল খোলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। দেশে কমে গেছে করোনা সংক্রমণ ও মৃত্যু, এরই মধ্যে খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও বিপুল সংখ্যক মানুষ ভ্যাকসিনের আওতায় আসেনি, এমনকি অনেক শিক্ষার্থীও পাননি ভ্যাকসিন। 18 বছরের ওপরের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি না থাকায় অনেকে অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, ফলে শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছেন। এ অবস্থায় নির্বাচন কমিশনের এনআইডি বিভাগ জরুরি ভিত্তিতে এনআইডি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে একটি রিকোয়েস্ট করেছে, যারা হলে উঠবে তাদেরকে আমরা সেখানেও তাদেরকে জানিয়ে দিয়েছি যে এই ব্যবস্থাপনা করলে আমরা স্পেশাল টিম পাঠাবো যারা তাৎক্ষণিকভাবে করবে এবং প্রায়োরিটি ভিত্তিতে তাদেরকে যাতে এনআইডি নাম্বারটা পেয়ে যায় এবং টিকা দিতে পারে। যাবতীয় এনআইডি পাওয়ার যে পূর্ব শর্ত সেগুলো পূরণ করে তারপর এনআইডি পেতে পারবে এবং এনআইডি হলে সেটি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, ভ্যাকসিন পাবে এবং পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে। দেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের এনআইডি করে দিবে বলে জানিয়েছে এনআইডি বিভাগ। একটু টাইম নিয়ে তাদের আগে জানাতে হবে, মানে আজকে জানালেই তো আজকে আমি সবকিছু মেশিন টেশিন দিয়ে ওখানে পাঠাতে পারছি না, একটু আগে জানালে এখানে তাকে তো পরিবহনও করতে হবে আমার লোকজন, এসব কিছু তাদেরকে সাথে আমাদের একটা করেসপন্ডেন্স হবে, তারা যদি ওকে করে তাহলে আমরা তাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করব। এরই মধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে এনআইডি করে দিয়েছে।
মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১.৫ দিন পর প্রত্যাহার হল ১৫ দফা দাবিতে ডাকা পণ্য পরিবহন ধর্মঘট। সচিবালয়ে ২ ঘণ্টার বৈঠকে মালিক শ্রমিকদের যৌক্তিক দাবি মানার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক শ্রমিকদের দুই সংগঠন। ৭২ ঘণ্টার ধর্মঘট, তবে অর্ধেক সময় পার না হতেই পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরির লাইন দীর্ঘ হতে থাকে স্থলবন্দর থেকে সমুদ্র বন্দর সবখানেই। ভোগান্তি বাড়তে থাকে ব্যবসায়ী। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ও কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নেতারা। তুলে ধরেন তাদের সব দাবি। ২ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর যৌক্তিক দাবি মানার আশ্বাস দেন মন্ত্রী। আজকে 10 বছর ধরে প্রাইম মুভার চালায়, কিন্তু তার লাইসেন্স হলো হালকা কিংবা মাঝারি। তাদের দাবি ছিল যারা চালাচ্ছেন তাদের একটা টেস্ট করে, বিআরটি এর মাধ্যমে তাদের টেস্ট করে তাদেরটা যদি ওনারা সঠিক পান তাহলে যেন সঙ্গে সঙ্গে দিয়ে দেন। তা এইটাই ছিল, ওনারা অযৌক্তিক কিছু বলেননি। মন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট মালিক শ্রমিক দুই পক্ষই। এতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। ৭২ ঘন্টার যে কর্মবিরতি ছিল, আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আজকের এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট। দীর্ঘ সময় বৈঠকে আমরা সন্তুষ্ট হয়ে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করলাম। ট্রাক কাভার্ড ভ্যানে অগ্রিম আয়কর নেওয়া বন্ধ, আগাম নেওয়া কর ফেরত ও ভারী যানের চালকদের লাইসেন্স দেওয়া সহ ১৫ দফা দাবিতে দীর্ঘদিন সরব আছেন মালিক শ্রমিকেরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৫ দফা দাবিতে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক। টানা ৩৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে বন্দর। শুরু হয়েছে আমদানি রপ্তানি। ধর্মঘট পরবর্তী বন্দরের পণ্য খালাস পরিস্থিতি নিয়ে জানাতে এবার বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ রহিম। রহিম, কর্মবিরতিতে বন্দরে কি পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানাবেন। আপনি জানেন দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থল বন্দরে প্রতিদিন প্রায় 7 থেকে 800 পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করে থাকে। এর মধ্যে যত দিন গড়াচ্ছে তত রপ্তানির পরিমাণ বাড়ছে। অর্থাৎ এর আগে ভারত থেকে আমদানির পরিমাণ যেমন বৃদ্ধি ছিল, এখন বর্তমান পরিস্থিতিতে আমদানি থেকে ভারতের রপ্তানি পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একদিকে আমদানি রপ্তানি বৃদ্ধি পায়, করোনা পরবর্তীতে বেনাপোলের যানজট যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এর মধ্যেই মাসুল হয়ে দাঁড়ায় যে বেনাপোল বন্দরে কর্মবিরতি। দেশব্যাপী ঢাকা শ্রমিকদের কর্মবিরতিতে বেনাপোল বন্দর যেন অচলাবস্থার সৃষ্টি হয়। কিন্তু দীর্ঘ 41 ঘণ্টা পর বেনাপোল বন্দরে কর্মবিরতি প্রত্যাহারের পর গতকাল বিকালে শ্রমিক ইউনিয়ন থেকে দীর্ঘ 41 ঘণ্টা পর বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য সচল ছিল, কিন্তু পণ্য পরিবহন বন্ধ ছিল। যখন কর্মবিরতি প্রত্যাহার করা হয়, প্রত্যাহার পরে কম বেশি পণ্যবাহী ট্রাক যাতায়াত শুরু করে। আমি কথা বলেছিলাম বেনাপোল বন্দর পরিচালকের সাথে। বন্দর পরিচালক যেটা আমাকে জানিয়েছিলেন যে যেহেতু কর্মবিরতি ছিল, এই কর্মবিরতির সময়ে আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কাগজ বা অফিসিয়ালি কোনো কার্যাদি তারা কাস্টম বা বন্দরে সাবমিট করেনি। এই কারণেই বন্দর থেকে কোনো পণ্য খালাস নেওয়া সম্ভব হয়নি। যেহেতু কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে, এরপর থেকেই আমদানি রপ্তানি পণ্য পরিবহন শুরু হবে। যেহেতু গতকালকে প্রত্যাহার করা হয়েছে, আজকে সকাল থেকে শুরুর আশা করেছিল বন্দর কর্তৃপক্ষ। তবে আমরা যেটা দেখেছি যে গতকাল সন্ধ্যার দিকে এখানে যে পূর্বে ছাড়কৃত বেশ কিছু চাষিজ ও কাঁচামাল বোঝাই ট্রাক বেনাপোল থেকে ছেড়ে গেছে। আর আজকে আমি অবস্থান করছি বেনাপোল বন্দর রপ্তানি টার্মিনালে। আপনি দেখছেন যে দীর্ঘ ট্রাকের জট বা দীর্ঘ ট্রাকের সারি এখানে দেখা যাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে যে ঢাকা, চিটাগাং বা খুলনা সহ দেশের দূর দূরান্ত থেকে বেশ কিছু ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। অর্থাৎ যত সময় গড়াবে তত পণ্যবাহী ট্রাক বেনাপোলে আসবে, অর্থাৎ যানজটটা বাড়বে। এর ক্ষেত্রে আমি কথা বলেছি কাস্টম কর্তৃপক্ষের সাথে। কাস্টম কর্তৃপক্ষ যেটা আমাকে জানিয়েছেন যে বেনাপোল বন্দরের যে পণ্যবাহী ট্রাক জট দীর্ঘদিন ছিল, সেই কারণে বেনাপোল বন্দর পণ্য বা যানজট নিরসন কল্পে পূর্বের সিদ্ধান্ত থেকে তারা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বেনাপোল বন্দর ও কাস্টমের কার্যক্রম সচল ছিল, অর্থাৎ পণ্য পরিবহন চলছে। সেক্ষেত্রে তারা সকাল 6টা থেকে এখন 12টা পর্যন্ত তাদের কার্যক্রম সচল করেছে। সেক্ষেত্রে আরো 6 ঘন্টা বৃদ্ধি করেছে, যাতে কিছু পণ্য পরিবহন বা পণ্য জট যাতে কমে।
কিন্তু কর্মবিরতির পরে যে বেনাপোল বন্দরে রাজধানীর পূর্ব রামপুরায় বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা ধারণা করছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী হৃদয় ফকির। 6 মাস আগে ভালোবেসে পরিবারের অমতে হৃদয় ফকিরকে বিয়ে করেন লামিয়া আক্তার। সাবলেটে বাসা ভাড়া নেন রাজধানীর পূর্ব রামপুরায়। সে বাসা থেকেই দরজা ভেঙে বুধবার বিকেলে লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, লামিয়াকে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে তার স্বামী হৃদয়। মেরে ফেলা হয়েছে, না হলে বাহিরে দেওয়া জুতা ছিল, কিন্তু দরজা তালা মারানো ছিল। অবশ্যই আমরা সুষ্ঠু বিচার চাই। আর যেহেতু দেখা গেছে যদিও আমার শালী নিজে থেকে এগুলা কইরা থাকে, যেহেতু বাসার ভিতরে যায় দেখছে ঘর তালা মারা বা ঘর বন্ধ, ওই হয়তো নিজের দারোয়ানরে বলতে পারতো বা আশেপাশে নিচে খালতো বোন থাকে তারে জানাইতে পারতো। তবে হৃদয়ের স্বজনরা বলছেন ঘরের দরজা ভিতর থেকে লাগানো থাকায় ঘটনাটি হত্যা নয়। তাই ঘটনার কারণ উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তারা। ভিতর থেকে সিটকারি লাগানো ছিল, এটা সিআইডি ভাঙছে। আর রুম ভিতরে হলো 2টা, আর মেন দরজাটা ছিল তালা মারা, এটাও পুলিশ যায় ভাঙছে। পুলিশ বলছে দাম্পত্য কলহ ছিল লামিয়া ও হৃদয়ের মধ্যে, আর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাই দরজা ভেঙে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী স্ত্রীর কোনো কলহ বিবাদ থাকতে পারে, কলহ বিবাদের কারণে স্ত্রী হয়তো আত্মহত্যা করেছে। এটা দেখে স্বামীও হয়তো আত্মহত্যা করার চেষ্টা করেছে, করে ব্যর্থ হয়ে সে হয়তো ভয় পেয়ে বাইরে তালা দিয়ে বাইরে থেকে চলে গেছে আর কি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন ভিডিও ফাঁস হয়ে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন অনেকে। এতে ভুক্তভোগী সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। বিটিআরসি বলছে, কেউ বিদেশ থেকে ভিডিও আপলোড করলে তা নিয়ন্ত্রণে আনার সুযোগ নেই। তাই শাস্তির আওতায় আনা যাচ্ছে না সব অপরাধীকে। তবে প্রযুক্তিবিদদের দাবি, কারিগরি সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সব ভিডিওর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। ফেসবুক, ইউটিউব কিংবা বাড়ানোর মাধ্যমে সব ভিডিওর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেলিব্রিটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিডিও ছড়িয়ে দিচ্ছেন যে কেউ। এতে ব্যক্তির শ্লীলতা হানি সহ ক্ষুণ্ণ হচ্ছে সামাজিক মর্যাদা। এসব ঘটনা আমলে নিয়ে তা বন্ধ করতে হাইকোর্ট থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। গোপনীয়ভাবে প্রকাশ করলে তার মান, সামাজিকভাবে তার মান হানি হচ্ছে। তার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই বিটিআরসির ক্ষমতা বাড়ানো উচিত। ড্রেসিং রুমে ক্যামেরা লাগাচ্ছে, তারপরে এবং সেটা হচ্ছে ফানি ভিডিও হিসেবে চালায় দিচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বলছে, দেশ থেকে কেউ আপত্তিকর ভিডিও আপলোড করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে বিদেশে বসে কেউ ভিডিও ছড়িয়ে দিলে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এতে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ভুয়া একটা আইপি করে সে ফ্লোট করে দিল, হোস্ট করলো, সেটা পারবো না। তবে দেশের মধ্যে থেকে যদি কোনো হয় সেটা আমরা তাৎক্ষণিকভাবে লিঙ্কগুলো বন্ধ করতে পারবো, এবং যে করছে তাকে আইন প্রয়োগের সংস্থাটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় তাকে ধরতে পারবে। প্রযুক্তিবিদরা বলছেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব ধরনের ভিডিও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এজন্য বিটিআরসির কারিগরি সক্ষমতা বাড়াতে হবে। ভিপিএন কে রোধ করতে গেলে পরে যে ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার পাশাপাশি কমান্ড লাইন ট্রেনিং প্রয়োজন, সেটি হলে পরে আমরা অবশ্যই যে কোনো প্রকার ভিডিও না, আমাদের ইচ্ছা মতো যে কোনো কন্টেন্ট যেটা কিনা রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও অপসারণ করার পাশাপাশি অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে বলেও মত দেন প্রযুক্তিবিদরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইভ্যালির সম্পদ খতিয়ে দেখে গ্রাহকের পাওনা ফেরতের প্রক্রিয়া শুরু হবে। তবে এর দায় সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি জানান, দেশে ই কমার্স বন্ধ হবে না। এ খাতে শৃঙ্খলা ফেরাতে গঠন হবে রেগুলেটরি কর্তৃপক্ষ ও ডিজিটাল ই কমার্স আইন।
ই কমার্স খাতে প্রতারণা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও নৈরাজ্য বন্ধে করণীয় নির্ধারণে সচিবালয়ে বসে পর্যালোচনা সভা। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে এতে যোগ দেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী। প্রায় ২.৫ ঘণ্টার এই সভায় ডিজিটাল প্রতারণার বিচারে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও এন্টি মানি লন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। ই কমার্স ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন ও ডিজিটাল কমার্স আইন করার কথাও বলা হয়েছে। ই কমার্স ব্যবসাকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য ই কমার্স রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করতে হবে। ই কমার্সের ক্ষেত্রে কোনো পূর্ণাঙ্গ আইন নাই, নীতিমালার অধীনে পরিচালিত হচ্ছে। সুতরাং একটি ডিজিটাল কমার্স আইন করতে হবে। সকল ই কমার্স প্রতিষ্ঠানকেই নিবন্ধন নিতে হবে, একটি ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। নিবন্ধন ছাড়া কোনো ব্যবসা করা যাবে না। পরে বাণিজ্যমন্ত্রী জানান, ই কমার্সে প্রতারণার দায় সরকার নেবে না, তবে ই ভ্যালির সম্পদের খোঁজ করে গ্রাহকের টাকা শোধের প্রক্রিয়া শুরু হবে। জেলে ভরে থাকলে তো কিছু পাবে না তারা, কিন্তু কিছু একদম কিছু নেই, জিরো, তো তাকে বের করে দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ সে তো কোনো টাকাই কিছু দিতে পারবে না। অন্তত পক্ষে এত মানুষকে ঠকিয়েছে তার জন্য জেলটা খাটুক, কিন্তু সত্যিকার অর্থে তার যদি কোনো প্ল্যান থাকে যে আমি এইভাবে এটা সরকার, এবং সেটা যদি লজিক্যাল মনে হয়, রিজনেবল মনে হয়, তাহলে আমরা সেটাও কনসিডারেশনে নেব যে সে এইভাবে ঘুরে দাঁড়াতে চায়। এর আগে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাড়পত্র নিয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে, সেখানে প্রতারণা হলে এর দায় সরকারি দপ্তরগুলো এড়াতে পারে না। ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে, এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। পরে এ বক্তব্যে একমত হয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় দায় নিয়েই কিভাবে সমস্যার সমাধান করা যায় সে চেষ্টা করছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। ই ভ্যালি অবসায়ন চেয়ে ফরহাদ হোসেন নামের এক ভোক্তার করা আবেদন শুনানির জন্য গ্রহণ করে এই আদেশ দেয় হাইকোর্ট। আদেশে আরও বলা হয়, ই ভ্যালি কর্তৃপক্ষ কোম্পানির কোনো সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। একই সাথে অবসায়ন কেন করা হবে না জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বিবাদীদের। বিবাদী করা হয়েছে বিকাশ, নগদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ইক্যাবকে। প্রোডাক্টটা ডেলিভারি না পাওয়াতে উনি প্রায় ফোন করে ই ভ্যালি ওনাকে কমিটমেন্ট করে প্রোডাক্ট দেওয়া হবে, বা টাকা ফেরতের কথা মানে দিতে চায় না তারা। তো 5 মাস অপেক্ষা করার পরে তিনি একটা ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশন ফাইল করে কোম্পানি কোর্টে, সুপ্রিম কোর্টে। ই ভ্যালির সকল প্রপার্টি তারা যেন বিক্রি অথবা কোনোভাবে যেন ট্রান্সফার না করতে পারে, এটা একটা ইন্ট্রিম অর্ডার আসে। করোনায় স্কুল খুলেছে 1.5 বছর পর, কিন্তু প্রাথমিক পর্যায়ে 23% এবং মাধ্যমিকে 35% শিক্ষার্থী স্কুলে আসছে না। বিষয়টি ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে, কারণ খুঁজতে কাজ শুরু করেছে দুটি মন্ত্রণালয়। এরপর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 1.5 বছর পর 12 সেপ্টেম্বর খুলেছে স্কুল। সীমিত পরিসরে ক্লাসও চলছে, কিন্তু অনেক ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি কমেছে। রাজধানীর নীলক্ষেতের শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে 5ম শ্রেণীর 95% শিক্ষার্থী ক্লাসে আসছে, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে আসছে না 35%। স্কুল কর্তৃপক্ষ বলছে, অনেক অভিভাবক ভয়ে শিশুকে স্কুলে পাঠাচ্ছেন না। যে সকল বাচ্চা অনিয়মিত, তাদের অভিভাবকদের সাথে কথা বলে দেখা গেছে তারা হয়তো ভাবছে যার কয়েকটা দিন যাক, তারা আসছে না এরকম। মন্ত্রণালয় বলছে, প্রাথমিক বিদ্যালয়ে গড়ে 23% শিক্ষার্থী স্কুলে আসছে না। কেন আসছে না তা খোঁজা হচ্ছে। বিভিন্ন ধরনের প্রণোদনা দেই আমরা উপবৃত্তি দিচ্ছি। আমরা 100 টাকা দিতাম, এখন 150 টাকা করা হয়েছে। তারপরে আপনারা জানেন যে আমরা প্রায় কিট অ্যালাউন্স দিলাম প্রায় 1 কোটি 40 লক্ষ বাচ্চাকে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ক্লাসে আসছে না 35% শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে, অনেক শিক্ষার্থী বাল্যবিবাহ ও শিশু শ্রমের শিকার। আমাদের শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে এক এক জায়গায় এক এক রকম হয়। তো আমরা যেটা দেখছি যে আমাদের
শিক্ষার্থী উপস্থিতি খুব খারাপও না, খুব ভালো না, এরকম একটা অবস্থায় আছে। এর অনেকগুলো কারণ আছে। একটি হচ্ছে যে অনেক অভিভাবক আছেন যারা এখনো শঙ্কিত, তারা তাদের সন্তানদেরকে পাঠাতে চাচ্ছেন না। অনেকে স্কুলে না আসলেও ঝরে পড়েছে সেটা বলা যাবে না। কত শতাংশ লেখাপড়া ছেড়েছে সেটি বের করতে আরও সময় লাগবে বলছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ১৩৭৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য দিয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সারা দেশে ৮১০টি ল্যাবে ২৪ ঘণ্টায় ২৮,৭৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৩৭৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৭৯%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে ঢাকা বিভাগে ১৮ আর চট্টগ্রামে ১০, রাজশাহী, খুলনা ও সিলেটে ২ জন করে এবং রংপুর ও ময়মনসিংহে মারা গেছেন ১ জন করে। সরকারের নানা পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারপরও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এখন করোনা মোটামুটি নিয়ন্ত্রণে আসছে বাংলাদেশে। আজকে দেখলাম গতকালও ছিল 4.5% সংক্রমণের হার, মৃত্যুর হারও 35-40 এবং 2600 নেমেছিল, যেটা ছিল 350 উঠেছিল মৃত্যুর হার পার ডে। সো উই কুড ম্যানেজ টু কন্ট্রোল দ্যাট। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে ১,৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন 15,06,136 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষামূলকভাবে করোনা টেস্ট করে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হলো ৪৬ যাত্রীকে। সন্ধ্যা 7:30টার ফ্লাইটে আমিরাত যান তারা। স্বাস্থ্য বিভাগ জানায় এসব যাত্রীর করোনা পরীক্ষা করা হয় RT-PCR পদ্ধতিতে। ৪৬ প্রবাসীর করোনা পরীক্ষায় সবার করোনা নেগেটিভ ফল আসে। পরীক্ষা করা হয় বেসরকারি ল্যাব DMFR মোবাইল ভ্যানের ল্যাব থেকে। দুবাই পৌঁছানোর পর র্যাপিড PCR পদ্ধতিতে আবার করোনা পরীক্ষা করা হবে যাত্রীদের। ফলাফল ঠিক থাকলে RT-PCR পদ্ধতিতেই যাত্রী পাঠানো শুরু হবে। এরই মধ্যে প্রস্তুত করা হবে র্যাপিড PCR পদ্ধতি। দীর্ঘদিন পর দেখা মিলছে রূপালী ইলিশের। সাগর নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে মাছ। সকাল হলেই আড়তে বিপুল পরিমাণে ইলিশ নিয়ে হাজির হচ্ছেন জেলেরা। মাছের স্তূপ আর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে, দামও এসেছে সাধারণের নাগালে। এক সপ্তাহ আগেও নদী সাগরে জাল ফেলে খালি হাতে ফিরতে হতো জেলেদের। এতে হতাশ হয়ে পড়েন তারা, কিন্তু সেই বিষণ্ণ মুখে এখন ফিরেছে স্বস্তির হাসি। পদ্মা, মেঘনা ও সাগরে জাল ফেললেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট মুখর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। ইলিশের সরবরাহ বাড়ায় ব্যস্ততা বেড়েছে জেলে, ঘাট শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীদের। এই সপ্তাহে একটু মাছের আমদানি ভালো, মাছও একটু বাড়ছে। 1 থেকে 2 কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম 1050 টাকা, আর কেজির নিচে বিক্রি হচ্ছে 425 টাকা দরে। কিছুদিন আগে দরটা আপনার বেশি ছিল, এখন বর্তমানে মাছ সব দিকে মাছ, ভাতিয়া থেকে মাছ নিচে দিয়ে ট্রলার দিয়ে মাছ আসার কারণে মাছের দামটা একটু কম। আড়তদার জানান গত 5 দিন ধরে প্রতিদিন গড়ে প্রায় 1000 মন ইলিশ আসছে বাজারে। এসবের বেশিরভাগই সাগরের। 2 দিন যাবত মাছটা পর্যাপ্ত পরিমাণ আছে। পর্যাপ্ত বলতে কি রেগুলার 2000 মনের উপরে মাছ আসে আমাদের এখানে। আজকেও প্রায় 2000 মনের মতো মাছ আছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান জাটকা নিধন অভিযান সফল হওয়ায় এবং আবহাওয়া অনুকূলের কারণে হাসি ফুটেছে জেলেদের মুখে। এই স্রোত বৃদ্ধির কারণে ইলিশ নদীতে আসা শুরু করেছে এবং এই ইলিশের যে প্রাপ্যতা আরো বৃদ্ধি পাবে, আমরা এটা আশা করছি। বাজারে ইলিশের যে সমাগম এটা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীরা এতে লাভবান হচ্ছে। বাজারে ইলিশের সরবরাহ বাড়ার খবরে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন গড়ে প্রায় 15 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে চাঁদপুরের ইলিশ বাজারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ বিপণন, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতি বছর এই সময়ের 15 থেকে 17 দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে এসে ডিম ছাড়ে। স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইলিশ ধরা বন্ধ থাকাকালীন সারা দেশের তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ সহায়তা দেওয়া হবে। নির্দেশ অমান্য করে কেউ যেন নদীতে মাছ ধরতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 2 কেজি 900 গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। মোহাম্মদ রিপন নামের ওই যাত্রীর বাড়ি কুমিল্লায়। গোপন খবরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের ওই যাত্রীর জ্যাকেটের হাতায় বিশেষভাবে লুকানো 25টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা বলে দাবি কাস্টমসের। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে হাইকোর্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে থাকা দোকান ও নার্সারি উচ্ছেদ করে কর্তৃপক্ষ। পাশাপাশি দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমি পর্যন্ত ফুটপাতের অবৈধ দোকান উঠে যাওয়ার জন্য 24 ঘণ্টা সময় বেঁধে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সরে না গেলে শনিবার আবারও অভিযান চালানোর কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের কর্মকর্তারা। কার্জন হলের সামনে এবং এই অপোজিটে শিশু একাডেমির আশেপাশে অনেক নার্সারি ছিল। তো আমরা এই নার্সারিগুলোকে সরিয়ে দিয়েছি। তারা ফুটপাতের অলমোস্ট 80 থেকে 90% দখল করেছিল। তো এগুলো সরিয়েছি এবং কিছু দোকান ছিল ফুটপাতের উপর, সেগুলো আমরা সরিয়ে দিয়েছি। এবছর শুরু থেকে ঢাকায় উত্তরের চেয়ে দক্ষিণে ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হচ্ছে। দক্ষিণের হাসপাতালেও এখন বেশি ভর্তি। সিটি কর্পোরেশনের মেয়রের দাবি, দক্ষিণে দিনে 40 জনের কম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। এদিকে সারা দেশে আরও 229 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকাতেই 176 জন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। ঢাকা ছাড়াও আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তবে বেশিরভাগই ঢাকা দক্ষিণের বাসিন্দা। এগুলো মাঝে মধ্যে আই ওয়াশ জাস্ট খালি একটু দেখা নয়, মাঝে মাঝে গত 1 মাস আগে একবার দিছিল, তারপর আর দেয় নাই। তারপর সব জায়গায় না, ওই রাস্তাতে যায় ওই পর্যন্ত। 10 টাকা 20 টাকা হোক, ওটার বিনিময়ে যদি আমি বলি আমার বাসার ভিতরে একটু দেন, তাহলে ওটার বিনিময়ে কিছু টাকা দিতে হবে। শুধু এই হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 31 জন, যাদের বেশিরভাগের বাসা যাত্রাবাড়ি, জুরাইন ও শনিরাকড়া। উত্তরা বা মিরপুর, এখান থেকে রোগী খুব বেশি আসে না। আলটিমেটলি এখানে পুরান ঢাকার রোগী বেশি আসে। এর মধ্যে যাত্রাবাড়ি, জুরাইন এই এলাকার রোগী সবচেয়ে বেশি। সেই প্রথম থেকেই ছিল যাত্রাবাড়ি, জুরাইন এলাকার রোগী সবচেয়ে বেশি। এখনো যাত্রাবাড়ি এলাকার রোগী সবচেয়ে বেশি আসতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ ঢাকার অনেক হাসপাতালেই ডেঙ্গু রোগী রয়েছে, যারা ঢাকা দক্ষিণেরই বাসিন্দা। তবে মেয়রের দাবি, ঢাকা দক্ষিণে দিনে 40 জনের কম ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন এলাকায় 40-এর নিচে এখন রোগীর সংখ্যা চলে এসেছে। ডেঙ্গু রোগীর সংখ্যা 15,000-এর মধ্যে রাখতে সক্ষম হয়েছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি আমাদের সকলে অত্যন্ত সফলতার সাথে, নিষ্ঠার সাথে, দায়িত্ববোধের সাথে কাজ করেছে। ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত শূন্যের কোটায় নেমে আসবে বলে আশা মেয়র তাপসের। এডিস পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লার্ভা বিরোধী অভিযান চলবে বলেও জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের ওসমানীনগর এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথ ভেঙে 24 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। মঙ্গলবার রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি সাইবার টিম।
12 সেপ্টেম্বর রাত 3:15 সিলেটের ওসমানীনগর থানার শেরপুরের নতুন বাজারের হাজী ইউনুস উল্লাহ মার্কেটের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিচতলায় থাকা এটিএম বুথের দৃশ্য এটি। হঠাৎই মুখোশ পরে ঢুকে পড়ে 4 ডাকাত। জিম্মি করা হয় বুথের নিরাপত্তা রক্ষীকে। এক একে প্রতিটি সিসিটিভি ক্যামেরা রং দিয়ে নষ্ট করা হয়। বুথ ভেঙে লুট করা হয় 24 লক্ষ টাকা। ঘটনা তদন্তে নেমে পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শামীম আহমেদ, নূর মোহাম্মদ ও আব্দুল হালিমকে। উদ্ধার করা হয় লুট হওয়া 10 লক্ষ টাকা সহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম। উসমানীনগর থানা সিলেট জেলা থেকে আমরা যখন রিকুইজিশন পাই হেল্প করার জন্য ওদেরকে, আমাদের সাইবার ক্রাইমে আমরা কাজ শুরু করে এবং আমরা প্রথম ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার করি। তার কথা মতো আমরা স্বীকারোক্তি মোতাবেক আমরা হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে আমরা আরো 2জনকে আমরা গ্রেপ্তার করি। পুলিশ জানায় ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সিরিজ দেখে তারা এই কৌশল রপ্ত করেছে। ইন্ডিয়ান যে সিআইডি যে সিরিয়ালগুলো সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায় সে এটা লব্ধ করে। এবং আপনারা সিসিটিভি দেখবেন, আমাদের এরিয়াটা দেখবেন, তারা প্রথম ঢোকার সময়ই তারা সিসিটিভিটা প্রথম স্প্রে করে কালো রঙের স্প্রে দিয়ে এটা ঢেকে দেয়, অর্থাৎ যাতে তাদেরকে শনাক্ত করা না যায়। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে। অন্য কোথাও যদি এ ধরনের ঘটনা ঘটে আমাদের জানানো হয়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপহরণের 9 বছর পর অপহৃতকে উদ্ধার করে থানায় পৌঁছে দিলেন মামলার প্রধান আসামি। বরিশালের গৌরনদীতে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও অপহৃতের দাবি, যারা অপহরণ করেছিল তারাই উদ্ধার করে এনেছে। আর আসামির দাবি, অপহরণ মামলাটি সাজানো নাটক। যে ব্যক্তি অপহরণ মামলার 1 নম্বর আসামি, সেই ফিরিয়ে আনলো অপহৃত ব্যক্তিকে। গত 20 সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ি থেকে 2012 সালে নিখোঁজ রাসেল মৃধাকে উদ্ধার করে অপহরণ মামলার 1 নম্বর আসামি এস রহমান। পরে বরিশালের গৌরনদী থানায় তাকে পৌঁছে দেয়। অপহৃত রাসেলকে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পুলিশ ও অপহৃত বলছে, যারা অপহরণ করেছে তারাই উদ্ধার করে থানায় পৌঁছে দিয়েছে। পরশুদিনকা বিকালবেলা গিয়ে আমারে ধরে নিয়ে আসছে, আমার অত্যাচার করে গাড়ি তুলে অত্যাচার করছে, আমার ভয় বাক্য দেখাইছে। গুম বলতে কিছু নাই, এখানে বলছে অপহরণ করা, সাতবৃত্তির অপহরণ ও সহায়তা। এটা এখন বিজ্ঞ আদালত যেটা সিদ্ধান্ত দেয় ওটা হবে। 2012 সালে গৌরনদীর কলাবাড়িয়া গ্রামের মালার মৃধার ছেলে 14 বছরের শিশু রাসেল নিখোঁজ হয়। রাসেলের মা মনোয়ারা বেগম একটি অপহরণ মামলা করেন। মামলার 13 আসামির মধ্যে 5 আসামি কারাভোগের পর বর্তমানে জামিনে আছে, আর বাকিরা এখনো পলাতক। এদিকে অপহৃত শিশু রাসেল এখন যুবক এবং 2 সন্তানের পিতা। আসামিদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে ফাঁসাতেই দেয়া হয়েছে হয়রানিমূলক এই মামলা। জমিজমা নিয়ে বিরোধের কথা স্বীকার করেছে অপহৃতের ভাইও। আর বাবা মা চাচারা এরা নিয়ে ওরে লুকাই রাখছে, লুকাই রেখে আমাকে নামে একটা মামলা দিছে। আমরা 14 জন আসামি, আমাদের পরিবার সহ আমরা শেষ। ঠিক আছে, আজকে আমরা রাস্তার ভিখারি এই মামলায়। 11 বছর পরে আমি দেশে আইছি, দেশে আমার ভাইরে পাইছি। আর এই যে মামলার এটা আমার চাচারাই দিয়েছে, এরা 4-5টা আমগুলো মামলা দিচ্ছে, আমরাও এখন 2-3টা মামলা দিচ্ছি। পাবলিক প্রসিকিউটর বলছেন, মামলায় অপহৃতকে সাক্ষী করা হবে। দীর্ঘদিন তাকে পাওয়া যায় না, এখন আসামিরা তাকে পাইছে এক জায়গায়, তাকে নিয়ে থানায় দিয়া তাকে দেখাইছে। আজকে ভিকটিম তার সে সাবালক বিদায় তাকে নির্দিন পাইতেছে। 20 কাঠা জমি নিয়ে বিরোধের জেরে এ পর্যন্ত অপহরণ মামলার বাদী ও আসামি পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে 6টি মামলা করেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদের শুরুতে ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলাম। এবার এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল রুবেল। আওয়াল, ইলিশের বাজার পরিস্থিতির সার্বিক অবস্থা আপনি এখন কেমন দেখছেন? জেলেরা দাম কেমন পাচ্ছেন এবং রূপালী ইলিশ আসার পরে ক্রেতারা কি বলছেন? আসলে চাঁদপুরের যে ইলিশের যে বাজার, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ল্যান্ডিং স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র, চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই। এখানে মূলত সকাল 10টার পর থেকে কিন্তু ইলিশ আসা শুরু করে। আমরা সকাল 6:30 থেকেই বাজারে আছি। বাজারে অল্প কিছু মাছ এই মুহূর্তে বাজারে আছে। তবে কালকের যে বাজার দর এবং আমরা যেটা খোঁজ নিয়েছি যে গতকালকে প্রায় 1,500 থেকে 2,000 মন ইলিশ এই মৎস্য অবতরণ কেন্দ্রে কালকে এসেছে এবং দাম কিন্তু এখনো সেই আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের যে ইলিশ
যেটা সমুদ্র উপকূলীয় এলাকা থেকে যে সমস্ত ইলিশ চাঁদপুরে আসছে সেগুলোর দাম 1000 টাকা পর্যন্ত এখানে গতকাল বিক্রি হয়েছে। আর চাঁদপুরের লোকাল বলতে যে চাঁদপুর ইলিশ যেটা লোকাল বলে তারা ব্যবসায়ীরা বলেন, সেই ইলিশ 1200 টাকা কেজি দর এখানে বিক্রি হয়েছে। আজকে সকালেও আমি বাজারে যেটা দেখেছি যে 4-5টি দোকান এইমাত্র খোলা হয়েছে, সেখানে মানে 1100 থেকে 1200 টাকা কেজি দরে 1 কেজি উপরের ওজনের যে উপর ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে। তবে দিন বাড়ার সাথে সাথে ইলিশের আমদানি যখন বাড়বে, আজকে হয়তো যেহেতু গতকালকেই জাতীয় টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়েছে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। সুতরাং এই জন্য আজকে বাজারে হয়তো ইলিশের আমদানি বাড়বে। আমদানি বাড়লে পরে হয়তো দামের অবস্থা বোঝা যাবে যে এখানকার দামের কি অবস্থা হয়। তবে এখানকার যে অবস্থা এখনো কিন্তু দাম যেটা সেটা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এই ছিল চাঁদপুরের ইলিশের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে জোয়ার ভাটায় এখনো পানিবন্দী সাতক্ষীরার উপকূলীয় এলাকার 50,000-এর বেশি মানুষ। দীর্ঘ 1.5 বছর ধরে সীমাহীন দুর্ভোগে তারা। যাতায়াত, টয়লেট, রান্নাসহ দৈনন্দিন কাজে সীমাহীন দুর্ভোগে উপকূলীয় এলাকার এসব মানুষ। তবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত বছরের 20 মে ঘূর্ণিঝড় আম্পানে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। সাতক্ষীরায় পানিবন্দী হয়ে পড়ে 1.5 লাখের বেশি মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই চলতি বছরের 25 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে 22টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয় 3,500 ঘরবাড়ি। সেই থেকে এখনো জলাবদ্ধতার শিকার উপকূলের 50,000-এর বেশি মানুষ। এখানে পড়ে রয়েছি আমরা 17 মাস। এই আমাদের চলাফেরা করার সমস্যা আছে, নৌকা ঘুরে যাচ্ছে। একদিন রান্না করে 3 দিন খাতে হয়, বাথরুমে যেতে পারিনি। ছোট বাচ্চার থেকে শুরু করে যারা বয়স্ক আছে এদের নিয়ে আমরা ব্যাপক একটা কষ্টের মধ্যে আছি। ভুক্তভোগীদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এখন টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। যে আমরা আর্থিক দিক থেকে খুব ধ্বংস হয়ে যাচ্ছে আর কি, কিন্তু বান তো হচ্ছে না। আমাদের এই যে শক্ত টেকসই একটা মজবুত বানের প্রয়োজন। সম্প্রতি শ্যামনগরের গাবুরায় 1000 কোটি টাকার বেশি বাজেটের বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প পাশ হয়েছে একনেকে। এমন আরও একটি বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একটি বড় প্রকল্প গত একনেকে পাশ হয়েছে প্রায় 1000 কোটি টাকার। তো এরকম আরেকটি প্রকল্প আমরা চিন্তা করছি প্রতাপনগর, আশাশুনির প্রতাপনগর, পদ্মপুকুর এবং ওই যে বন্যতলা এলাকা, তাহলে ওই এলাকার এই জলাবদ্ধতার সমস্যাটার একটা স্থায়ী সমাধান হয়। ঘূর্ণিঝড় আম্পানের পর থেকে আজ পর্যন্ত কোমর অবধি পানিতে নিমজ্জিত উপকূলীয় পদ্মপুকুর, প্রতাপনগর ও শিউলা ইউনিয়নের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জয়পুরহাট থেকে হিলি মহাসড়কের 11 কিলোমিটার কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন ঠিকাদাররা। এতে 2 বছর ধরে ভোগান্তিতে এই সড়কে চলাচলকারীরা। দ্রুত কাজ শেষ করার জন্য নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন তারা। জয়পুরহাট বগুড়া সড়কের হিচমি থেকে কুমুরগ্রাম পর্যন্ত 1 কিলোমিটার ও জেলা শহরের 0 পয়েন্ট থেকে বাইপাস মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এবং পাঁচবিবি গোবিন্দগঞ্জ সড়কের 6 কিলোমিটার সড়কে খানাখন্দে বেহাল অবস্থা। এসব রাস্তা সংস্কারের কাজ নেয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 বছর আগেই সড়কের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক করে চলে যায় ঠিকাদাররা। এতে দুর্ভোগে এসব সড়কে চলাচলকারীরা। অ্যাক্সিডেন্ট হতেই আছে। গুরুত্ব স্থলবন্দরে যে গাড়িগুলো আসে অনেক লোড, আমাদের এই রাস্তাটা এই লোডটা সহ্য করতে পারতেছে না। এই রাস্তাটা ভাঙার জন্য আমাদের রোডের যাত্রী হারায় গেছে। এমনকি আমরা 4 দিন কামাই করতেছি, 3 দিনের টাকা আমাদের গাড়ি পিছনে যাইতেছে। গাড়ি ঘোড়া চলতে খুব কষ্ট আসে যায়, গাড়ি চাকা পাংচার হয়ে যায়, গাড়ি ভাঙে যায়। খুব সমস্যা রাস্তার। এই রাস্তাটা তাড়াতাড়ি হলে কৃষকের উন্নয়ন হবে। সড়ক ও জনপদ বিভাগ জানায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করায় কয়েকবার নোটিশ দেওয়া হলেও সাড়া দেয়নি তারা। এই ঠিকাদারদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। আমরা ঠিকাদারের চুক্তি বাতিল করেছি এবং নতুন বাকি কাজের জন্য আমরা নতুন প্যাকেজ সৃষ্টি করার লক্ষ্যে আমরা বিভাগে রিভাইজের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে পিএসসি সভা অনুষ্ঠিত হয়েছে। পিএসসি সভা সিদ্ধান্তের আলোকে বিভাগে এই কাজটা চলমান আছে। প্রতিকূলতা কাটিয়ে জেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত শেষ করার কথাও জানান নির্বাহী প্রকৌশলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের $18 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, বাংলাদেশে এ নিয়ে মোট $1.5 বিলিয়ন মানবিক সহায়তা দিয়েছে তারা।
পররাষ্ট্র দপ্তর জানায় এসব সহায়তা রোহিঙ্গাদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে ভেনেজুয়েলাকে 33 কোটি 6 লাখ মার্কিন ডলারের অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের বর্তমান সংকট নিয়ে জাতিসংঘে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। দেশটিকে 60 কোটি মার্কিন ডলারের অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। তবে এই সহায়তার পরও ইয়েমেনকে দুর্ভিক্ষ মোকাবিলা করতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আঞ্চলিক সমস্যার সমাধান, মানবাধিকার সমুন্নত রাখতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শত বছর ধরে রাতের বেলায় আগুন জ্বালিয়ে মাছ ধরে আসে তাইওয়ানের জেলেরা। নৌকার ওপর লাঠিতে আগুন জ্বালানোর পর তা দেখে আকৃষ্ট মাছেরা ধরা পড়ছে জেলেদের জালে। তবে আধুনিকায়ন ও মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিলুপ্তির পথে তাইওয়ানের শত বছরের ঐতিহ্য। রাতের অন্ধকারে সাগরে মাছ ধরতে নেমেছে তাইওয়ানের একদল জেলে। বাসে আগুন জ্বালিয়ে মাছদের আকৃষ্ট করছে জেলেরা। আলো দেখে ঝাঁকে ঝাঁকে সার্ডিন মাছ পানির উপর লাফিয়ে ওঠে। পরে জেলেদের জালে ধরা পড়ে মাছ। আগুনের জন্য সালফার মেশানো এক ধরনের বিশেষ পাথর ব্যবহার করে জেলেরা। শত বছরেরও বেশি সময় ধরে চলা এই ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে তাইওয়ানের কিছু জেলে এই ঐতিহ্য ধরে রেখেছে। সার্ডিন মাছ ও এর মূল্য হ্রাস পাওয়ায় পুরনো এই পেশা ছেড়েছেন জেলেরা, আর নতুন প্রজন্ম এই পেশায় নিরুৎসাহিত হচ্ছেন। জাপানি শাসনামলে অভিনব এই মাছ ধরার পদ্ধতির প্রচলন চালু হয় তাইওয়ানে। প্রাচীন এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে জেলেদের ভর্তুকি দিচ্ছে দেশটির সরকার। পাশাপাশি বিষয়টিকে পর্যটন কেন্দ্রিক করতে জেলেদের সাথে দর্শনার্থীদের সাগরে ভ্রমণেরও আয়োজন করা হয়েছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় এসেনসিওর হ্যাট্রিক ও বেনজেমার জোড়া আঘাতে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে মায়োরকাকে হারালো 6-1 ব্যবধানে। অন্যদিকে লিগ ওয়ানে মেটজের বিপক্ষে হাকিমির জোড়া গোলে 2-1 জয় পেয়েছে পিএসজি। ম্যাচে 3 মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল, 24 মিনিটে ব্যবধান বাড়ান এসেনসিও। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাট্রিক পূর্ণ করেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। শেষ মুহূর্তে ইস্কুর শটে 6-1 গোলে জয় পায় লস ব্লাঙ্কোরা। লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় পিএসজি। 39 মিনিটে মেটজ সমতায় ফিরলেও যোগ করার সময়ে হাকিমির দ্বিতীয় গোলে 3 পয়েন্ট পায় পোচেত্তিনোর দল। এদিকে ঘরের মাঠে কারাবাও কাপে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোবিহীন ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে হেরেছে 1-0 গোলে। এলিটা কিংসলেকে রেখেই সাফের দল ঘোষণা করেছে বাফুফে। ফিরেছেন বাদশাহ, জুয়েল রানা, আশরাফুল রানা ও ফাহাদ। আনুষ্ঠানিকভাবে হেড কোচের দায়িত্ব নিয়ে অস্কার ব্রুজন জানিয়েছেন, অল্প সময় প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠাই লক্ষ্য। কোভিড টেস্ট শেষে আজ থেকে শুরু হবে প্রস্তুতি পর্ব। কিংসের কোচ হিসেবে আগেও এসেছেন, এবার জাতীয় দলের দায়িত্ব কাঁধে প্রথমবার বাফুফে ভবনে অস্কার ব্রুজন। জামাল তপুদের সাফের জন্য প্রস্তুত করতে হাতে দিন কয়েক সময়। দল গুছিয়ে কিভাবে সাফ পুনরুদ্ধারের মিশনে নামবেন তার ধারণা দিলেন অন্তর্বর্তীকালীন হেড কোচ। আমি কোনো জাদুকর নই। এক সপ্তাহে দলে আমূল পরিবর্তন সম্ভব নয়। আমার কিছু পরিকল্পনা আছে। যেহেতু গোল স্কোরিং আমাদের মূল সমস্যা, আমি তো স্ট্রাইকার খেলাতে চাই। মিডফিল্ডেও শক্তি বাড়াতে হবে। ফাইনালে খেলাই আমাদের লক্ষ্য। 26 সদস্যের প্রাথমিক দলে নেই বড় কোনো চমক। অনুমিতভাবেই আছেন এলিটা কিংসলে। অভিজ্ঞ আশরাফুল রানা, জুয়েল, বাদশা ও তরুণ ফাহাদ ফিরেছেন। এখান থেকে মালদ্বীপের প্লেন ধরবেন 23 জন। তবে কিংসলের খেলার বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি বাফুফে। কিংসলের বিষয়টা আমরা এখনো ওয়েট করছি। ফিফা থেকে একটা ছাড়পত্রের বিষয় বেসিক্যালি, সেটার উপর নির্ভর করবে সে খেলতে পারবে কিনা পারবে না। এই মুহূর্তে সে খেলতে পারছে না। এখনো আমরা তার সমস্ত কাগজপত্র সবকিছু আমরা ফিফাতে পাঠিয়েছি। আমরা ওয়েট করছি তার উত্তরের জন্য এবং ছাড়পত্রের জন্য। তো যদি সেটা আমরা পাই তাহলে সে হয়তো টিমে অন্তর্ভুক্ত হতে পারে। 26 থেকে 23-এর মধ্যে সে আসতে পারে। পছন্দের কোচিং স্টাফ পেয়েছেন ব্রুজন। কিংসের 4 জন আছেন প্যানেলে। সাথে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। আমি জানি এই মুহূর্তটা কঠিন, কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার চেষ্টা থাকবে সাফে ভালো কিছু করার। জেমিডে আমার খুব ভালো বন্ধু, কিন্তু ফুটবলে এমনটা হতেই পারে। বুধবারও অনুশীলন শুরু হয়নি জামালদের। ক্যাম্পে যোগ দিয়ে কোভিড পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকালে শুরু হবে সাফের জন্য প্রস্তুতি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মিরপুরের স্লো উইকেটে দাপট দেখিয়েছে টাইগার বোলিং আক্রমণ, কিন্তু বিশ্বকাপের ভিন্ন কন্ডিশনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। পাওয়ার প্লে ও ডেথ ওভার বোলিংয়ে চিন্তার বড় কারণ। নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন, ওমান আমিরাতে স্পিন পেসের সমন্বয় রেখেই স্ট্র্যাটেজি ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্টকে। বিশ্ব আসরে পেসারদের ওপর গুরুত্ব দিচ্ছেন রাজ্জাক। মিরপুরে স্পিন শক্তি দিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ঘায়েল করেছে বাংলাদেশ। ইনিংস শুরুতে মিলেছে ব্রেক থ্রু, পাওয়ার প্লেতে সিংহভাগ বোলিং করেছে স্পিনাররাই। সেখানে প্রায় শতভাগ সফল মাহেদী নাসুম, সাকিব ত্রয়ী। ওমান আমিরাতে কি একই স্ট্র্যাটেজি হবে? বিশ্বকাপে তো আর মিরপুরের মতো কন্ডিশন পাবে না বাংলাদেশ। সেক্ষেত্রে পাওয়ার প্লে চ্যালেঞ্জে সমন্বয়টা হবে কি করে? ডিপেন্ড করে আসলে টিম ম্যানেজমেন্টের উপর। তো উইকেট দেখবে, সিচুয়েশন দেখবে, দেখে তার ডিসিশন নিবে যে আসলে কয়টা পেস বোলার কয়টা স্পিনার খেলাবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বাংলাদেশের যখন খেলা হয়েছে তার থেকে বেশি পেস বোলার ওখানে খেলবে। অলরাউন্ড অপশন দলের বড় শক্তি। সাকিব ছাড়া সাইফুদ্দিন মাহিদিকে দিয়ে 4 ওভারের কোটা পূরণ সম্ভব। পাওয়ার প্লের সাথে ডেথ ওভার বোলিং নিয়ে যত চিন্তা, যেখানে মুস্তাফিজি টাইগারদের প্রধান অস্ত্র। বাকি দায়িত্বটা কে নেবে বিশ্বকাপে? ওয়ার্ল্ড কাপে আসলে এত বেশি বোলিং আসলে স্পিনাররা করতে পারবে, স্পেশালি ডেথ ওভারগুলোতে। তো সেখানে আসলে পেস বোলার, আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট আরও ভালো ডিসিশন নেবে বলে আমি আশাবাদী, যে ডেথ ওভারটাতে যাতে পেস বোলাররা বোলিং করে। মোটামুটি সে যে টিম ম্যানেজমেন্ট সবার উপরই আশাবাদী যে সবাই মুস্তাফিজের সাথে ডেথ ওভারে যাকে দরকার হবে সেই করতে পারবে। 4 পেসার 3 জেনুইন স্পিনারে টাইগার স্কোয়াড পার্ট টাইমারও আছে। বিশ্বকাপ মিশনে কন্ডিশন বুঝে কম্বিনেশন ঠিক করাই বড় চ্যালেঞ্জ। বিচক্ষণতার পরিচয় দিতে হবে ম্যানেজমেন্টকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।